পুজো আসছে, আর পুজো মানেই কিন্তু পুজোর গান, আর পুজোর গান নিয়েই আজকে আমাদের আড্ডার অতিথি গৌরব দা। ওয়েলকাম গৌরব দা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো প্রথমে বলো? একদম ফার্স্ট ক্লাস। পুজো আসছে, তার একটা আনন্দ তো থাকেই। আর পুজো মানেই অনেক কিছু, নতুন নতুন জামা, নতুন মণ্ডপ, নতুন গান, সমস্ত কিছু মিলেমিশিয়ে, তার সাথে মিউজিক বাংলা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে দারুণ আছে। একদমই তাই। এবং পুজোর গান ছাড়া তো আমাদের পুজোটা একেবারেই মানে জমজমাট হয় না আমাদের বাঙালিদের। তোমার কাছে পুজোর গানের নস্টালজিয়া মানে কি, বা কিরকম কি বলবে তুমি? দেখো, আমার কাছে পুজোর গানের নস্টালজিয়া যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলি আমার ছোটোবেলা একেবারে, তখন কিন্তু আমরা দেখেছি যে প্যান্ডেলে কিন্তু এত থিম পুজোর এত অতিরঞ্জিত বিষয়টা ছিল না, আতিশয্য ছিল না। তো সেই কারণে কি হতো, প্যান্ডেলে কিন্তু সেই পুজোর গানগুলো বাজতো। পুজো আইদার সেই সময় পুজো রিলিজ গান বা প্রিভিয়াসলি পুজো রিলিজ গান। তো আমার খুব দুটো স্মৃতির কথা আমি বলতে পারি, মানে দুটো রকমের গান যেটা আমাকে সবসময় পুজোর একটা ফিলিং দেয়, পুজোর একটা অনুভূতি দেয়। এক হচ্ছে সেই সময় আশা ভোসলের বেশ কিছু গান রয়েছে যেগুলো আর ডি বর্মনের কম্পোজিশন, এবং একাধারে আর ডি বর্মনের নিজের গাওয়া কিছু বাংলা গান বেশ কিছু, এবং কুমার শানুর কিছু বাংলা গান। আমার ছোটোবেলায় কিন্তু এই গানগুলো আমরা ভরপুর শুনেছি, সেই সময় পুজো মণ্ডপে বাজছে, এবং সেইভাবেই গানগুলো আমাদের মধ্যে এসেছে। গানগুলো পরবর্তীকালে দেখেছি জনপ্রিয় হয়েছে। তো এই দুটো ধরনের গান আমি যখনই শুনি, মানে কুমার শানুর সেই প্রিয়তমা মনে রেখো অ্যালবাম যদি বলি, বা সুরের রজনীগন্ধা, বা আশা ভোসলের যে সমস্ত বাংলা গানের কথা বললাম, সেই গানগুলো কিন্তু আমাকে সবসময় একটা পুজোর অনুভূতি দেয় আমি যখনই সেই গানগুলো শুনি। এই যে আশা ভোসলের গানের কথা বললে, আমার মনে হয় যে নবমী নিশীতে আমরা যখন ওই গানটা শুনি আরো বেশি মনে হয় মনটা হুহু করে। এক্স্যাক্টলি, আমরা দেখেছি যে আমাদের এই যে পুজোর সময় আমাদের অনেক জায়গায় অনুষ্ঠান করতে হয়, গান শোনাতে হয় মানুষকে। তো সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন প্যান্ডেলে কিন্তু এই গানগুলো মানুষজন গাইছেন, অন্যান্য শিল্পীরাও বলো, তারাও কিন্তু সেই সময় যে নবমী নিশীতে বললে, তো সেই সময় এই গানগুলোর চর্চা চলছে এবং এই গানগুলো শোনানো হচ্ছে, এবং এই গানগুলো ওটাই যখন শুনি তখন মনে হয় যে একটা পুজোর আনন্দ যেন ভরপুর রয়েছে একদম। এবং ছোটবেলায় ওই যে অন্তরা চৌধুরীর ওই গানটার সঙ্গে আমাদের সবারই পুজো মনে হয় শুরু হতো, পুজোর গন্ধ এসেছে। তোমারও কি সেম নাকি আরো অন্যান্য গান সেই তালিকায়? এই গানটাও ডেফিনেটলি তার মধ্যে একটা গান। আরেকটা আমি তোমাকে বলতে পারি অদ্ভুত ভাবে সেই গানটা ছুঁয়েছিল, সেটা হচ্ছে এই মেঘলা দিনে একলা, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। এই গানটা আমার মনে আছে যে আমি যেখানে থাকতাম ছোটোবেলায়, সেখানকার পাড়ার যে পুজো মণ্ডপ, সেখানে এই গানটা প্রথম আমার স্মৃতিতে আমি যদি ফিরে চলে যাই একটু, তাহলে আমার মনে পড়ছে যে আমার মনে হয় যে এই গানটা মনে আমি প্রথম শুনেছিলাম প্যান্ডেলে, পুজো মণ্ডপে। আমার শোনা প্রথম গান হচ্ছে এই মেঘলা দিনে একলা। এটা কোন বয়সে শুনেছিলি? মানে এই যে দুটো গান দুটো বয়সে দুরকম ভাবে ভালো লাগে। হ্যাঁ, বয়স খুব কাছাকাছি ছিল, কিন্তু মানে এক্স্যাক্টলি হয়তো বয়স বলতে পারবো না, হবে হয়তো তখন হয়তো 6-7 বছর বয়স হবে, এরকম একটা সময় হবে, 5-6 বছর হতে পারে। একদমই তাই। এবং তোমার এবছরের পুজোর নতুন কি কাজ আসছে, নতুন কি গান আসছে? নতুন গান তো আসছে, কারণ পুজো মানেই নতুন গান, একটু আগে বলছিলাম আমরা। নতুন গান নিজের কিছু কম্পোজিশন আসছে, সেই গানগুলো গাইছি, অন্যের কম্পোজিশনও গাইছি, সেরকমও কিছু জায়গায় মানুষ শুনতে পারবেন। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার কম্পোজিশন অনেকে গাইছে পুজো এবারে, সেরকমও গান মানুষজন শুনতে পারবেন। তো সেই সব কিছু মিলিয়ে আসলে না কি হয়েছে, এখন পুজোর গানটা ওই আমাদের পুজোর ছোটোবেলার যে আমরা পুজোর জামা কাপড়ের প্রতি একটা আমাদের খুব তাগিদ ছিল যে আমরা ষষ্ঠীতে এইটা পরবো, বেস্টটা বাঁচিয়ে রাখতাম অষ্টমীর জন্য, হ্যাঁ সবচেয়ে ঝলমলে জামাটা নবমীর জন্য বাঁচিয়ে রাখতাম। তো গানের ক্ষেত্রেও সেরকম না, আমি বলবো যেটা সেটা না, দেখবে এখন ইদানিং আমার যেটা মনে হয় যে খুব কমে গেছে। মানে এখন তো সারা বছর ধরে গান রিলিজ করে, এখন আর পুজোর জন্য আলাদা করে গান বেরোচ্ছে, সেই দিকে আমরা যে তাকিয়ে থাকি, সেই তাকিয়ে থাকাটা আর নেই, সেই অপেক্ষাটা আর নেই, কারণ সারা বছর ধরেই গান রিলিজ হচ্ছে বিভিন্ন রকমের, এবং সেটা জামা কাপড়ের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা সারা বছর ধরে বিভিন্ন রকম না কিছু কেনাকাটি করছি, তো সেই অ্যাট্রাকশনটা, সেই আকর্ষণটা আমার মনে হয় কোথাও না কোথাও একটু আলগা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুজো আসা মানেই তো নতুন গানের আগমন ঘটা। একদম। এবং ওই যে বললে যেটা, যে ষষ্ঠী থেকে দশমীর জামা কাপড়ের সিলেকশনের কথা বললে, গানের সিলেকশনটাও কি তুমি এরকম ভাবে করো? মানে বাইরে যে শোজ থাকে বা কিছু, কিরকম ভাবে করো অনুষ্ঠানে? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার সেই অর্থে কোনো তথাকথিত প্লে লিস্ট থাকে না যে আমি আজকে গিয়ে অনুষ্ঠানে এই গানগুলোই শোনাবো।
আমার অনুষ্ঠানের প্লেলিস্ট অনেকটা ফ্রি ফ্লো হয়, মানে সাধারণ মানুষ যেভাবে আমাকে চাইছেন, যেভাবে শুনতে চাইছেন, যা যা শুনতে চাইছেন আমার যদি জানা থাকে আমি সেইভাবে মানুষকে সার্ভ করতে পছন্দ করি। তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে মানুষ কি চাইছেন, মানুষ কি গান শুনতে চাইছেন। আমার নিজের গানেরও অনেক অনুরোধ আসে, সেই গানগুলো আমরা একটু প্রিপেয়ার করি বা লাইভ অনুষ্ঠানের জন্য শোনানোর চেষ্টা করি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে পুরনো নতুনের মধ্যে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, গানের ক্ষেত্রেও তো একেবারেই নেই। তো সেই গানগুলো কিন্তু আমাদের সবসময়, সেই স্বর্ণযুগের গান যদি আমরা বলি সেই অর্থে, স্বর্ণযুগের গান কিন্তু আমাদের সবসময় কিছু না কিছু শেখায়, আমরা নতুন করে শিখতে পারি। এবং এখন যে আমি গান তৈরি করি বা নতুন গান সৃষ্টি করছি, তার কিন্তু প্রায় বলা যায় যে শতকরা 100 ভাগই অনুপ্রেরণা সেই সমস্ত কম্পোজিশনগুলো। একদমই তাই। এই যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পুজোর সময় বিভিন্ন রকমের তো অভিজ্ঞতার সঞ্চার হয়, তোমার এরকম একটা পুজোর কোনো বাইরে, কলকাতার বাইরে পুজোর শোজ করতে গিয়ে এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স বা কিছু শেয়ার করতে পারো যেটা খুব মেমোরেবল এখন অবধি? দেখো, আমরা তো বিভিন্ন জায়গায় বাইরে অনুষ্ঠান করতে যাই, মানে সেইটা সবসময় খুব একটা ভালো স্মৃতি আমাদের কাছে, প্রত্যেকের কাছে। তবে আমরা যখন বিদেশে অনুষ্ঠান করতে যাই তো ওদের পুজোটা ভারী মজার হয়, মানে ওদের হচ্ছে উইকেন্ডে দুর্গাপুজো হয়, মানে একই জায়গাতে হয়তো কোনো একটা উইকেন্ডে এক কমিউনিটি পুজোর অনুষ্ঠান করছে, আবার সেখানেই পরবর্তীকালে সেই শহরেরই বি কমিউনিটি আবার পুজো করছে পুজোর অনুষ্ঠান। এবং পুজোর সময় ওদের যে এক হয়, আমরা এখানে কলকাতায় বারোয়ারি পুজোর ক্ষেত্রে দেখি যে সবাই এক জায়গায় থাকেন, সবাই ভোগ খাওয়া হয় একসাথে, সমস্ত কিছু মানে সেই সকাল দুপুর রাত্রি সমস্ত মিল প্ল্যানিংগুলো একসাথে হয়। সেইটা কিন্তু আমরা যখন বিদেশে যাই সেই অ্যাট্রাকশানটা কিন্তু দারুণভাবে দেখি। এবং ওদের সেই পুজোর অনুষ্ঠানের পরেই খুব তাগিদ থাকে যে ঠাকুরটাকে প্যাক করে দিয়ে স্টোরেজে পাঠিয়ে দিতে হবে, কারণ পরের বছর আবার সেই ঠাকুরটাই বেরোবে। তো সেইটা ভারী মজার, মানে এর মধ্যে হয়তো আমরা ওই ছোঁয়াটা পাই না যেটা আমরা এখানে দেখি যে মায়ের বিসর্জন হচ্ছে বা যা যা পরবর্তীকালে যা যা বিষয় হয়, সেইটা হয়তো অতটা হয় না। কিন্তু তার মধ্যেও ওনারা যে এত দূরে থেকেও 7 সাগর 13 নদীর পাড়েও ওনারা এইভাবে পুজোকে সেলিব্রেট করে, এতটা আনন্দ করে এবং মায়ের পুজোর মাধ্যমে একটা কি বলবো, একটা ইউনিটি তৈরি করে। এবং সেখানে আমরা গান শোনাতে যাচ্ছি যখন, তাদের গানের অনুরোধ তারা সবটুকু নিংড়ে নিতে চাইছে একজন শিল্পীর থেকে, যে কতটা সে জানে, মানে কত রকমের গান আমরা গিয়ে যে শোনাই সেখানে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সেইটা একটা সবসময় প্রাপ্তি থাকে, মানে সেই মানুষগুলো আসলে সারাক্ষণ তো কলকাতায় থাকতে পারে না, কলকাতার প্রতি তাদের অবশ্যই টান আছে, হয়তো কাজকর্মের জন্য বা প্রফেশনাল তাগিদে তাদেরকে বিদেশে চলে যেতে হয়েছে, কিন্তু এই সময়গুলোতে কিন্তু তাদের ওই নস্টালজিয়াটা ভীষণভাবে কাজ করে। এবং আমরাও সেখানে যখন পৌঁছে যাই তখন আমরাও তাদের নস্টালজিয়াটাকে যে অনুভব করি এবং তারপর আমরা যে তাদের গান শোনাচ্ছি, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়। একদমই তাই। অনেকক্ষণ কথা বলেছি, এবার একটু গান শুনবো। আলো ভেজা মরশুমে ফিরে আসে উড়ে যাওয়া খাত, পাশ ফিরে তোর ঘুমে বুনেছি আবার ইমারত। আলো ভেজা মরশুমে ফিরে আসে উড়ে যাওয়া খাত, পাশ ফিরে তোর ঘুমে বুনেছি আবার ইমারত। ঠিকানাহীন খামে মন কেমন যে থামে, রেখেছি আগলে আকাশ যেভাবে তুই ভালো চাস। আলো ভেজা মরশুমে ফিরে আসে উড়ে যাওয়া খাত। পুজো মানে যেমন পুজোর নতুন জামা কাপড়, পুজোর গান, পুজো মানে কিন্তু তেমন প্রেম। আর এই গানটা কিন্তু সেই কথা একটু বেশি উস্কে দিচ্ছে। একদম একদম। আমরা বাঙালিরা সারা বছরই প্রেমে থাকতে পছন্দ করি, আমাদের পুজোটা একটা বাহানা। আমি তো দারুণ প্রেমে থাকি, মানে দারুণ আনন্দে থাকি, আনন্দটাই আমার কাছে প্রেম, মিউজিকটা প্রেম। মানে প্রেম আসলে তো কোনো মানে ব্যক্তিভিত্তিক প্রেম সবসময় হয় না। তুমি পরের যে প্রশ্নটা আসবে তার উত্তরটা আমি আগাম দিয়ে দিচ্ছি। আমার কাছে প্রেম সমস্ত কিছু প্রেম। এই যে আমার কফিটা খেয়ে ভালো লাগলো, এটা আমার এই ক্যাফের প্রতি একটা প্রেম জন্মালো, প্রেম তৈরি করলো। হ্যাঁ, এবার ধরো তুমি আমাকে এরপরে যদি আরেকটা গান শোনাতে বলো, তো সেই গানটার প্রতি আমার প্রেম আছে বলেই আমি সেই গানটা শোনাচ্ছি। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়েই কিন্তু আমি প্রেমের উদযাপন করি। তোমার পুজোর প্রেমের কোনো এক্সপিরিয়েন্স এরকম একটা শেয়ার করতে পারো আমাদের সঙ্গে? খুব মেমোরেবল কোনো কিছু ঘটনা ঘটেছিল বা কিছু?
দেখো সেইভাবে না ওই মানে মেমোরেবল কিছু নেই, বাট ওই পুজোর প্রেম আমাদের কাছে যেভাবে ধরা দেয় আমার কাছেও সেভাবেই ধরা দিয়েছিল। ধরো কাউকে অষ্টমীর অঞ্জলিতে দেখে ভালোই লেগেছিল, হ্যাঁ, কিন্তু ওই আর কি তাকে প্রপোজ করা হয়নি কখনো, হ্যাঁ, হয়ে ওঠেনি। বাঙালি মধ্যবিত্ত মানুষ, ভয় পেয়েছিলাম একটু, হ্যাঁ, বলতে। যাই হোক, যেরকম হয় আর কি, আপনাদের সাথেও হয় দেখবেন, তো সেরকম আমার সাথেও হয়েছিল। এই অনেকে বলে যে, কিন্তু আমার কাছে আবার ওইটা হয়নি। আমি অনেক সময় শুনেছি যে অনেক মানুষের ক্ষেত্রে যে এরকম পুজোর সময় একটা প্রেমের জন্ম হয় দারুণভাবে, এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে হয়তো সরস্বতী পুজোর সময় কি প্রেমটা আর ম্যাচিওর করলো না, মানে এই 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ড চললো, 3-4 মাসের, তারপরে আর কি সেটা দাঁড়ালো না, ওয়ার্ক করলো না। তো আমি সেই ভয়টা থেকে আর সেখানে এগোইনি। মানে এই অঞ্জলি দিতে কি দেখা এবং ওখানেই শেষ, ওখানেই শুরু, হ্যাঁ, ওখানেই মানে ওই শেষ? যে ফুলটা দিয়ে দিলাম, শেষ, নিবেদন করলাম আমার প্রেমে, শেষ। আর কখনো পুজোর মধ্যে কাউকে মানে প্রেমের গান শোনানো বা রয়েছে ধরো আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে, তাকে ডেডিকেট করে এখন তো যেটা হয় দেখো, এখন ওই অনুষ্ঠান করতে যে পুজো মানে আমাদের কাছে গান বাজনা করা, আনন্দ করা, হই হুল্লোড় করা, ওই স্টেজ থেকে কাউকে ভালো লাগলে মানে কোনো একটা প্রেমের গান গাইলে একটু বেশি প্রেম হয়তো তার প্রতি নিবেদিত হয় আর কি, আর তো কিছু হয় না। না, আমি এখনকার কথা বলছি। আগেকার না, পুজোর বসে শুনিয়েছো গান বা সে বুঝতে পেরেছে বা বুঝতে আর পারে। আমি না দেখো, আমি সারাক্ষণ যেহেতু ওই মানে গান বাজনা নিয়ে থাকি, বা আমার মিউজিকটা আমার প্রফেশন সেই অর্থে দেখতে গেলে, অন্য কিছু তো করি না, তো এই সব উৎসবের দিনগুলোতে বা কোনো ফেস্টিভ মুহূর্তে বা বন্ধুদের সাথে গ্যাদারিংয়ে আমি ভীষণভাবে গানকে সরিয়ে রাখি সেখান থেকে, কারণ আমি ভীষণ মনে করি যে সেখানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, গল্প করা, তাদের সাথে একটা ভালো মুহূর্ত কাটানোটা আমার কাছে ভীষণ জরুরি। কারণ যে বন্ধুটা আসছে সে যদি ধরো আজকে একটা কোনো কোম্পানিতে চাকরি করে, সে তো আর ওখানে গিয়ে আমাকে হিসেব করে দেখাচ্ছে না, হ্যাঁ, অ্যাকাউন্টেন্সির কাজ করে দেখাচ্ছে না, বা যে ধরো খুব ভালো শেফ, সে ওখানে গিয়ে রান্না করছে না। সুতরাং আমিও সেখানে গিয়ে গানটা আর গাইবো না। যদিও গান আমাদের কাছে এন্টারটেনমেন্ট, কিন্তু একাধারে সেটা তো আমার কাছে প্রফেশনও। কিন্তু আমার ভীষণভাবে মনে হয় যে আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মানুষের সাথে মানুষের এই যে আড্ডা দেওয়া, কথা বলে, যে আজকে পুজো এসছে বলে তোমার সাথে আড্ডা দিচ্ছি, এই আড্ডাগুলো ভীষণ কমে গেছে, কথা বলাটা ভীষণ কমে গেছে সামনাসামনি। তো আমি সেটাতে ভীষণ বিশ্বাস করি, এবং আমার মনে হয় সেইটা আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি পায়। আমি যখন কোনো গ্যাদারিংয়ে থাকি, কোনো গেট টুগেদারে থাকি, আগেও পেতো, এখনও পাই। রিকোয়েস্টও নিশ্চয়ই আসে সেই গ্যাদারিংয়ে, গানের রিকোয়েস্ট, হ্যাঁ, গান গাওয়ার অনুরোধ তো আসেই। তখন ওই আর কি অনেকক্ষণ ধরে সেটাকে ঠেলে লাস্ট যখন দেখা যাচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন আর কি একটা গান শুনিয়ে দিতেই হয় আর কি। হ্যাঁ, এই তখন প্রেমের গান হলে হয়তো তোমারই জন্য শুনিয়েছি কখনো কখনো। শোনা যাক। আচ্ছা, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। তোমার সঙ্গে আড্ডা দেবো মান্নাদের গান হবে না? এটা অ্যাকচুয়ালি আমার লাইভ অনুষ্ঠানের ক্ষেত্রে রিকোয়েস্ট আসে প্রচুর, হ্যাঁ, তখন শোনাতেই হয় আর কি। একদম। এবং পুজো মানে এত কিছু যেমন আছে, তেমন তো পুজোর খাওয়া দাওয়াও আছে। আরে বাপ রে। বাইরে যখন যাও, আচ্ছা এই বছরের পুজোর মানে ডেস্টিনেশন কোথায়? এবছরের পুজোর ডেস্টিনেশন হচ্ছে দিল্লিতে থাকবো এবছর। কিন্তু মজা হচ্ছে যে দিল্লি মানে কিন্তু আমার কাছে অন্তত মনে হয় যে কলকাতার পরেই খাবার দাবার সবচেয়ে ভালো যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে দিল্লি। তো আমরা দিল্লি মানে দিল্লিতেও আগেও বহুবার গেছি, এবং দারুণ কিছু রেস্তোরাঁ রয়েছে ওখানকার, স্ট্রিট ফুড খুব ভালো, সেগুলো অলরেডি আমাদের বাকেট লিস্টে রয়েছে যে আমরা কী করবো, কী খাওয়া দাওয়া করবো। তো শুধু গানই গাইবো না, ভালো খাওয়া দাওয়া করবো সেখানে গিয়ে, সেই প্ল্যানটা রয়েছে। পুজো মানে তো জমিয়ে খাওয়া দাওয়া। একদম। আমরা যারা মানে কলকাতায় থাকি বা পুজোতে ছুটি আমরা যারা পাই, তারা তো বাড়িতে কবজি ডুবিয়ে খাই, কিন্তু তোমরা যারা কলকাতার বাইরে যাও এবং কাজের মধ্যেই থাকো, তারা কিভাবে, তুমি কিভাবে? এটা আমার একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে। গল্প মানে একটা বিষয় বলতে পারি আর কি। যখন ভুরিভোজটা একদমই তাই। সেটা হচ্ছে যে আমি পার্টিকুলারলি স্পেসিফিক্যালি বলি, আমরা যখন বিদেশে যাই অনুষ্ঠান করতে, তখন আমরা জানি যে সেখানে আমরা ডাল ভাত পাবো না, সেখানে আমরা মাছের ঝোল পাবো না, সেটা আমরা ভেবেই যাই। তো সেখানে আমাদের বার্গার, পিৎজা এইসব খেয়ে থাকতে হবে। কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার, আমি যতবার বিদেশে গেছি, অনুষ্ঠান করতে গেছি, সেখানকার যারা আতিথেয়তা করেন, যারা আমাদেরকে নিয়ে যান, তারা কিন্তু সেই অভাব কোনোদিন বুঝতে দেননি। হ্যাঁ, আমাদের বাড়িতে মাছের ঝোল, ডাল ভাত, মানে গলদা চিংড়ি, ইলিশ মাছ, কি খাইনি বিদেশে গিয়ে। ইউএসএতে বসে একটা ধরো স্যান ফ্রান্সিসকোতে বসে আমি সর্ষে ইলিশ খাচ্ছি, আমি ডালাসে বসে দই কাতলা খাচ্ছি। হ্যাঁ, আবার সেইটা আমার কাছে ভীষণ মানে অদ্ভুত লেগেছিল। এবং সেখানে প্রত্যেকটা কমিউনিটিতে না একজনের উপর দায়িত্ব থাকে যে আমাদের খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা একজন দেখছে। তো
তিনি তার বাড়ি থেকে হয়তো রান্না টান্না করে টিফিন ক্যারিয়ারে করে আমাদের জন্য নিয়ে আসছেন আমরা যেখানে থাকি, আর আমরা ওই সময় ওইগুলো পেয়ে আমাদের কাছে মনে হচ্ছে স্বর্গ। কারণ থাকে না যে কলকাতায় নেই, তার জন্য অনুভূতিই হয় না যে আমরা কলকাতায় নেই, মানে আর বাঙালি মানেই খাওয়া দাওয়া একটা বড় অংশ, আর কতই বা ওই সেই পিৎজা বার্গার খেয়ে থাকা যায় আর কি। তো তখন যখন ওই মাছের ঝোল, ডাল, ভাত, আলু ভাজা পাওয়া যায় তখন মানে তার আনন্দটাই আলাদা। আর এই যে এবছর দিল্লিতে যাবে, তো গান গাওয়ার সঙ্গে সঙ্গে মানে গান গাওয়া এবং তার মাঝে অবসরে খাওয়া সবটাই হবে। বাকেট লিস্টে কি আছে একটু শোনাও। বাকেট লিস্টে দিল্লিতে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো আমার বিরিয়ানি খুবই ফেভারিট, তো সেটা ডেফিনেটলি খাবো। দিল্লিতে দুর্দান্ত ভালো লস্যি বানায়, মানে ইভেন আমরা যে হোটেলে থাকবো সেখানে কাছেই একটা জায়গায় লস্যি পাওয়া যায়, মানে আমি সেই হোটেলে আগে থেকেছি আর কি, তো সেই কারণেই জানি। তো এরকম বেশ কিছু প্ল্যানিং রয়েছে, এছাড়াও তো আরও যা যা কিছু রয়েছে। স্ট্রিট ফুডেতে দুর্দান্ত কাবাব বানায়, দুর্দান্ত অনেক কিছু রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো অ্যাকচুয়ালি গিয়ে আগে পৌঁছোই, মানে গানটাও তো গাইতে হবে অনুষ্ঠানে সন্ধ্যেবেলায়, কিন্তু তার আগে দেখা যাক খাওয়া দাওয়াটাও জমিয়ে করতে হবে। কারণ আসলে আমরা যখন বাইরে যাই, আমার তো গোটা টিম যায়, ধরো আমার সাথে আমার মিউজিশিয়ান, আমার যে অনুষ্ঠান ম্যানেজ করে সে, আমাদের যিনি সাউন্ডের দায়িত্বে থাকেন তিনি, তো আমরা সেইটা না একটা খুব হই হই করি বাইরে গিয়ে, মানে আমাদের কাছে মনে হয় একটা আমরা 4-5 দিনের জন্য বেড়াতে গেছি, মানে গান বাজনাটা তখন তার মধ্যে দিয়ে কোথাও না কোথাও হয়ে যায়, কিন্তু বাকি সময়টুকু আমরা বরং আরও বেশি এনজয় করি। এবং ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা এই বিদেশে হোক বা শহরের বাইরে হোক, আমরা যখন অনুষ্ঠান করতে যাচ্ছি, আমরা সেখানেও গিয়েও কিন্তু অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিই, এবং সেখানে আমাদেরকে জানানো হয় একটু অঞ্জলি দিতে আসবেন। তো সেই ফিলগুলো যখন পাই, যে এই অনুভূতিগুলো শহরের বাইরেও মানুষজন বাঁচিয়ে রেখেছেন, এই ছোট ছোট বিষয়গুলো মানুষজন এখনও আনন্দ উদযাপন করেন, সেটা বড় ভালো লাগে এবং বাঙালি হিসেবে ভীষণ গর্ব হয়। একদমই তাই। এবং কিন্তু গান গাওয়া, গলাকে ঠিক রাখার জন্য অনেক খাবার খাওয়া যায় না, ঠান্ডা পানীয় তো বটেই, তার সঙ্গে অনেক খাবার দাবারও বাদ দিতে হয়। এই পুজোর কদিনে যে এই যে ভুরি ভোজের পর্ব, সেই সমস্ত কিছু কি তুমি মানো একটু, নাকি একটু ভুলে যাও এই কটা দিন? দেখো, আমি এমনিতেই মানি না, পুজোর এই কদিনের বলে বিষয় নয়, মানে আমি সর্বভুক একজন মানুষ, তো আমি সব রকম সব কিছু খেতে পছন্দ করি, এবং আমি খুব একটা এই সমস্ত বিষয়পত্র মানি না। আমি এটুকু বিশ্বাস করি যে আমরা যদি ঠিকঠাক চর্চা করি বা আমাদের যদি রেয়াজ ঠিকঠাক থাকে, তাহলে এই কী খেলাম, একটুখানি ফুচকা খেয়ে নিলাম টক জল দিয়ে, একটুখানি বরফ খেয়ে নিলাম, তাতে গলার খুব একটা ক্ষতি হয় না। আর গলাকে সব কিছু অভ্যস্ত করানোটাও আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি কেউ মনে করি যে ঠান্ডা কিছু খেলেই আমার ঠান্ডা লেগে যাবে, তো সেটা একদিক থেকে খারাপও বটে, কারণ আমার মনে হয় যে সেটা আমরা তো অভ্যাসের দাস, আমরা যাতে অভ্যস্ত হই সেটাতে আমরা ফ্লেক্সিবল হয়ে যাই। তো আমার মনে হয় সেটা আমাদের অভ্যাস করানো উচিত। যেরকম আমি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল খাই, প্রচণ্ড পরিমাণে বরফ খাই, কিন্তু সেটা আমার গলাকে কোনোভাবে এফেক্ট করে না। হ্যাঁ, তো আমি ফুচকা খাই, জমিয়ে টক জল খাই, মানে আমি চাটনি খাচ্ছি, টক খাচ্ছি, তেঁতুল খাচ্ছি, আমড়া খাচ্ছি, হ্যাঁ মানে এভরিথিং খাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে ওই যে আমাদের ওই ডেইলি লাইফস্টাইলের একটু, হ্যাঁ আমরা খাওয়া দাওয়া একটু মেনটেনও করি, কখনো আমাদের বাইরে এদিক ওদিক, এই আমরা দিল্লি যাব, প্রচুর বাইরে খাওয়া দাওয়া হবে, তো তারপর বাড়িতে এসে একটু হয়তো মেনটেন করব, কিন্তু ওভারঅল এরকম কিছু মেনটেন করা হয় না যে এই খাবারটা আমি খাবো না, গান গাইলে আইসক্রিম খাওয়া যাবে না, এগুলো সব ভুল কথা, এগুলো একেবারে ঠিক নয়। হ্যাঁ, অনেকের যেটা হয় যে অনেকের ক্ষেত্রে হয়তো সাইনাসের সমস্যা বা সেই সমস্ত প্রবলেমগুলো হলে, কোনো ক্রনিক ডিজিজ থাকলে হয়তো অসুবিধা হয়, সেটা মেনটেন করা উচিত। বাট আদারওয়াইজ আমার মনে হয় সেগুলো না আমাদের অভ্যাস করা উচিত নিজেদের, যাতে একটু বাইরে বেরোলে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, একটু আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নয়, এটা আমাদের অভ্যস্ত নই বিষয়টাতে, সেই কারণে হয়। সেই কারণে আমি এইসব কিচ্ছু মেনটেন করি না, কিচ্ছু মানি না, কোল্ড কফি খাচ্ছি এখন। একদমই, যে বললাম ভালো গাওয়া এবং তার সঙ্গে ভালো খাওয়া ডেফিনেটলি একসঙ্গে মানে সমান্তরালে চলে। একটা ভালো গান শুনি তোমার কাছে। আচ্ছা, এই গানটা আমি আজ ভেবেছিলাম কোনোদিন গাইনি, এখানে ফার্স্ট টাইম গাইবো। এবার আমি যে গানটা শোনাবো, এই গানটা এই যে আমার কাছে না ভীষণ নস্টালজিক একটা অ্যালবাম বলতে পারো, সেটা হচ্ছে সুরের রজনীগন্ধা, কুমার শানুর, আমাদের সকলের প্রিয় লেজেন্ডারি সিঙ্গার, এবং ওনার এই যে একটা বাংলা গানের বেশ কিছু অ্যালবাম রয়েছে, সেই গানগুলো না আমাকে ভীষণভাবে নাড়া দেয়, এবং আমি যখন বাড়িতেও ধরো অন্য সময় হয়তো ভরা বর্ষায় এই গান শুনছি, তখনও আমাকে সেই পুজোর অনুভূতি দিচ্ছে, গ্রীষ্মের দুপুরে শুনলেও পুজোর অনুভূতি দিচ্ছে সেই গান। সেরকম একটা গান শোনে, এটা আমার বড় প্রিয় গান। কুমার শানুর গান ছাড়া তো আমাদের পুজো ইনকমপ্লিট। একেবারে তাই, একেবারে সাধ ছিল বাসব ভালো, তোমায় কখনো পাই যদি, ভাবিনি প্রেম হবে,
দুকুল ছাপানো এক নদী। একদম মানে বোঝা যাচ্ছে যে পুজো এসে গিয়েছে, একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে, একেবারে মানে একদম সেই ভাইবটা এলো। ডেফিনেটলি। এই যে পরিবারকে ছেড়ে বাইরে থাকা, এই বছরটা বোধহয় একটুখানি তোমার কাছে অন্যরকম। হ্যাঁ, এই বছর প্রথম পুজো আমি বাবাকে ছাড়া কাটাবো। মানে অনুষ্ঠানের জন্য যখন বাইরে যাই তখন এই অনুভূতিটা থাকে বা এই বিশ্বাসটা থাকে যে বাবা শহরে রয়েছে, গিয়ে দেখা হবে। এবং বাইরে গেলে অনেক দিনের জন্য যখন বাইরে যাওয়া হয়, কয়েকদিন পর থেকে মন কেমন করে পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, সেই টানটা অনুভব করি। তবে কয়েকদিন আগে আমার বাবা চলে গেছেন। তো এবছর পুজোয় এক তো হচ্ছে আমি প্রত্যেকবার মায়ের জন্য শাড়ি কেনা, বাবার জন্য জামা কেনা, বাবাকে নিয়ে যাওয়া দোকানে, বাবা একদম জামা কাপড় কিনতে চাইতো না, জোর করে কেনানো, সেই বিষয়গুলো হতো। তো সেইগুলো এবারে হবে না। সেই দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি পুজো এবার একটু আলাদা, একটু মন ভারাক্রান্ত ডেফিনেটলি আমার সেই কারণে। কিন্তু ওই আমাদের জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো বাবা যেখানে রয়েছে সেখানেও ডেফিনেটলি আশা করি পুজো হচ্ছে এবং বাবা সেখানেও পুজো সেলিব্রেট করছে, নতুন জামা কিনছে, বাকি আমরা তো রয়েছি। একদম। ছোটবেলার পুজোটা কিরকম কাটতো? ছোটোবেলায় না যেটা মজা হতো, ছোটোবেলাতে আসলে পুজোর শপিং থেকে শুরু হতো, যে পুজোর ওই পুজো আসছে যে অনুভূতিটা, সেটাই পুজোতে জামা কিনতে যাওয়াটা থেকে শুরু হতো। এবং বিভিন্ন দোকানে গিয়ে এইটা পছন্দ হচ্ছে না, অনেক সারাদিন ঘুরলাম, ঘুরে কিছু পছন্দ হলো না, আবার একদিন যাব। এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন মানুষের ভিড় আস্তে আস্তে দেখছি বাড়ছে যত পুজো এগিয়ে আসছে। তো সেইটা একটা দারুণ অনুভূতি দিত। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হতো, যে মহালয়ার দিন ভোরবেলা আমি যেখানে থাকতাম ছোটোবেলায়, তো সেখানে পাশের বাড়িতে এক দাদু দিদা থাকতেন। আমি অ্যাকচুয়ালি সেন্ট্রাল কলকাতায় থাকতাম ছোটোবেলায়, পাকসার কাছে থাকতাম। তো সেখানে আমার পাশের বাড়িতে এক দাদু এবং দিদা থাকতেন। তারা মাঝে মাঝেই ওই রেডিও চালাতেন, তখন তাদের কাছে রেডিও ছিল। মহালয়ার দিনও ভোরবেলায় নিয়মমাফিক ভোর 4টের সময় রেডিওটা ঠিক চলতো এবং আমার ঘুমটা ভেঙে যেত মহালয়ার সেই মহিষাসুর মর্দিনী শুনে। এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সেই গলা, সেই গলাটাই মনে হয় পুজোর একটা অনুভূতি। আমাদের গোটা বাঙালি সমাজের মধ্যে কোথাও না কোথাও সেই বীজ বুনে দেয় না আর কি, সেই গলা আজও তার কোনো রকমভাবে তার পরিবর্তন হয়নি, একই রকম আবেদন তার। এইটা প্রথম শুনতাম, তারপরে আমরা টিভিতে আমি এই মহালয়ার বিভিন্ন রকম হতো, তখন দূরদর্শনই শুধুমাত্র হতো, সেটা দেখতাম এবং দেখে তারপরে ওই যে একটা স্টার্ট হলো, মানে একটা গাড়ি স্টার্ট দেওয়ার ব্যাপারটা, এই পুজো স্টার্ট দেওয়াটা আমার মনে হয় এই মহালয়াটা একটা ভীষণ বড় রকমের ভূমিকা পালন করতো। এবং তারপর থেকে যে পুজোর আনন্দগুলো শুরু হতো এবং ওই জামা কাপড়, আর আমাদের প্রচুর বড় পরিবার, জয়েন্ট ফ্যামিলি সেই অর্থে ছিল না, কিন্তু সবাই না আশেপাশে থাকতো। সো আমার ছোটোবেলা থেকে মোটামুটি এই রকম জামা কাপড় হতো পুজোতে, যে সকালে কোনটা পরবো, রাত্রে কোনটা পরবো, এরকমভাবে আলাদা আলাদা করে রাখতাম। এবং তখন যে মজাটা হতো, যে এখন দেখেছি এই বিষয়টাকে রিলেট করতে পারি T20 খেলার মতো, যে এসেই থেকেই প্রথম বল থেকেই 6 মারতে শুরু করো। তখন ওইটা হতো যে মা বলে দিল যে এই ষষ্ঠীর দিন এটা পড়বি, সপ্তমীতে এটা সবচেয়ে ভালো, এটা অষ্টমীর দিন পড়বি, অষ্টমীর রাত্রে এটা, নবমীর রাত্রে এটা। কিন্তু ওই যে অষ্টমীর জামাটার প্রতি সবচেয়ে বেশি লোভ থাকতো, বা নবমীর জামাটার প্রতি, কখনো কখনো এরকম হয়েছে ষষ্ঠীর দিনই সেটা পরে ফেলেছি আর কি। হ্যাঁ, তো এই যে ছোটো ছোটো মজাগুলো ছিল, বা আমরা গোটা ফ্যামিলি একসাথে অঞ্জলি দিতাম, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, বা আমরা গোটা ফ্যামিলি ঠাকুর দেখতে যাচ্ছি, সেগুলো তো আজকাল আর হয়ই না সেই অর্থে। পুজো মানেই আমাদের কাছে অনুষ্ঠান করেই কেটে যাওয়া। হ্যাঁ, কাজে কাজেই পুজো, গানে গানে পুজো। এবং সেখানেও অবশ্য আরেকটা পরিবার থাকে আমার এখন, সেই পরিবারকে নিয়েও একসাথে। আসলে মানুষের জীবন তো এইভাবেই পরিবর্তন হতে থাকে, স্টেশনগুলো চেঞ্জ হতে থাকে একটা জার্নির, সেইভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি, তার মধ্যেই যতটা আনন্দ খুঁজে নেওয়া যায় আর কি। একেবারে একদমই তাই। আমরা অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিয়েছি, ভীষণ মানে জমজমাট আড্ডা দিলাম একেবারে। শেষ করতে হবে আমাদের, তবে শেষ করার আগে আমি আরও একটা গান শুনবো তোমার কাছে। বেশ। এবং তারপরে আমরা আমাদের আড্ডা শেষ করবো। যাই। বেশ, আমি আজকে যে পুজোর নস্টালজিয়াগুলো নিয়ে কথা বলছিলাম, সেখান থেকেই আরেকটা গান শোনাই। রাহুল দেব বর্মনের গান, নিজের কম্পোজিশন এবং নিজেরই গাওয়া একটি বাংলা গান শোনাই। এই গানটাও শুনলে আমার ভীষণ মনে হয় পুজো এসে গেছে একেবারে। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। আড্ডা শেষ করব, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর আমরা আড্ডা দিলাম আজকে।
তোমারও পুজো খুব ভালো কাটুক, তোমারও গানে খুব গানে ভালো কাটুক, এবং যারা যারা দেখছেন সকলের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। একদম। থ্যাংক ইউ গৌরবদা। Thank you so much. গৌরবদার সঙ্গে জমজমাট আড্ডায় ছিলাম পুজোর গান নিয়ে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।